আচ্ছা দাদা, আপনারা যে আজকে কলকাতা হাইকোর্টে এসছেন আপনাদের এনআইএস ডিএলএড রিলেটেড, তো আজকে কোর্টে আপনাদের কি হলো? আজকে তো কোর্টে আমাদের হিয়ারিং ছিল, যেটা আমাদের কেসের হিয়ারিং এনআইএস নিয়ে আমরা যেটা রিট পিটিশন ফ্রেশ করেছি। তো সেই হিয়ারিংয়ে আজকে ফুল প্লেজেড হিয়ারিং হয়েছে। সেখানে পর্ষদের লয়ারও ছিল, তার সাথে যারা রেগুলার ক্যান্ডিডেটরা ক্যান করেছে তারা অনেক আর্গুমেন্ট রেখেছে। তো আমরা যেগুলো আশা করেছিলাম যে তারা যে আর্গুমেন্টগুলো কোর্টের সামনে রাখবে সেগুলো তারা রেখেছে, সেগুলো আমরা জানতাম যে তারা এই বিষয়গুলো নিয়ে ম্যানিপুলেট করার চেষ্টা করবে। তো আজকে প্রথম হিয়ারিং ছিল। প্রথম হিয়ারিংয়ে জাজ আমাদের বিষয়গুলো শুনেছে যে আমরা কি চাইছি এবং তাদের আর্গুমেন্টগুলো কী আছে সবটা শুনে ফাইনাল হিয়ারিংয়ের এখনও সেভাবে কোনো বিষয় নেই। তবে তারা যেভাবে বিষয়টাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে, এই মুহূর্তে যদি আমরা কোনো বড় লয়ার বা সামনে বিষয়টাকে আরও কংক্রিটভাবে প্রেজেন্ট না করতে পারি, তাহলে কিন্তু অবশ্যই পরবর্তী দিনে আমাদের কিন্তু নেগেটিভ দিকে বিষয়টা যেতে পারে। আর অবশ্যই যে একটা বিষয় রয়েছে, আমরা আমাদের যে ভেরিফাইড গ্রুপ আছে সেখানে এই বিষয়গুলো নিয়ে মিটিংয়ে আমরা আলোচনাও করেছি যে আমরা কিন্তু চাইছি যে একটা ভালো রকমের লয়ারকে আমরা দাঁড় করাবো। তো সেক্ষেত্রে অবশ্যই ফান্ডের আমাদের একটা প্রয়োজন রয়েছে। তো এবার ফান্ডের জন্য আমরা বিভিন্ন জায়গায় আমাদের গ্রুপের কিউআর কোড সেটা প্রদান করা হয়েছে। সেই দিক থেকে আপনারা বলবো যে আপনারা যদি ক্যান ফাইলে আমাদের সাথে অ্যাড হতে চান, তো সেক্ষেত্রেও বলবো অ্যাড হওয়াটা খুব জরুরি। কারণ এই যে কেসটা রয়েছে এনআইএসের, এটা ক্লিয়ারিফিকেশন কিন্তু সুপ্রিম কোর্ট থেকে। তো একটা সময় এটাও হতে পারে যে বিষয়টা এদিকে যে এখন যেমন এই আমাদের ইন্টারভিউটা শুরু হওয়ার দিকে, ইন্টারভিউ শুরু হয়ে গিয়ে আমরা যদি সেই সময় অবধি ফাইনালাইজ এই কেসটাকে না করতে পারি, তাহলে কিন্তু পরবর্তীতে ইন্টারভিউ যদি হয়ে যায় রেগুলাররা, এর আগের আমাদের যে রিক্রুটমেন্ট প্রসিডিওর ছিল সেখানে যে বিষয়টা ঘটেছে, তো সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু এই জায়গাটাতে খুব একটা পসিবিলিটিস আছে যে পুরো বিষয়টাতে কিন্তু পিটিশনের ভিত্তিক রায় হবে, বা এটা লং টাইমে টেনে গিয়ে এই সেম কেস কিন্তু আমরা আস্তে আস্তে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়ে সেদিক থেকে রায়। তো এক্ষেত্রে আমি এটা বলবো যদি খুব তাড়াতাড়ি আজকে থেকে যেভাবে হিয়ারিংটা হলো, পরশু যত রকমের আর্গুমেন্ট দিচ্ছে আমরা সেই আর্গুমেন্টগুলোকে অবশ্যই দু একটা আর্গুমেন্ট বলেন যে পর্ষদের তরফ থেকে ছিল। পর্ষদ যেমন খুব করে বলছে যে টেটের বিষয়টা, যে সেই সময় টেট পাস যে মানে সেই সময় যারা ইন সার্ভিস ছিল তারা টেট পাস না করে কী করে ইন সার্ভিস হলো। তো এই বিষয়টা কিন্তু একটা সিম্পল ক্লিয়ারিফিকেশান। আমাদের কাছে অনেক ডকুমেন্ট আছে, সেগুলো তো আমি পুরোপুরি মিডিয়ার সামনে আনতে চাইছি না। তবে একটা সিম্পল ক্লিয়ারিফিকেশান যদি দেই, এক্ষেত্রে এটা একটা পরিষ্কার বিষয় যে সেই সময় পর্ষদ এর আগে টেট নিয়েছিল 2014 নোটিফিকেশানে, তারপর টেট হয় সেটা 16 দিকে, তারপরে যেটা টেটের নোটিফিকেশান সেটা 17-তে, টেট হয় 2021 সালে। তো সুপ্রিম কোর্টে জাজমেন্ট আছে প্রতি বছর টেট নিতে হবে। এক্ষেত্রে এত বছরের মাঝে শুধুমাত্র 2টো টেট হয়েছে। আর কী করে পর্ষদ বলতে পারে যে 17 সালে যে প্রাইভেট স্কুলে ইন সার্ভিস হবে সে টেট পাস হতে হবে তাকে? এটা পর্ষদ কী করে বলতে পারে? এছাড়াও আরও আর্গুমেন্ট আছে আমাদের কাছে, আরও ডকুমেন্ট আছে, সেগুলো আমরা পেশ করব। এরকমই আরও আর্গুমেন্ট তারা আমাদেরকে ইন সার্ভিস হিসেবে মানতে চাইছে না। এবার আমরা কেন ইন সার্ভিস সেই বিষয়গুলো নিয়ে আমাদের কাছে কিন্তু কংক্রিট ডকুমেন্টস আছে। তো এই আর্গুমেন্টগুলো হতে হতে কিন্তু কেসটা একটা লং টাইমের দিকে যেতে পারে। তো এই জন্যই বলবো সবারই উচিত আমাদের কেসের সাথে যুক্ত হওয়া, আমাদের হাত শক্ত করা। বর্তমানে কিন্তু খুবই দরকার আমাদের মানে বড় একজন লয়ার বা অ্যাডভোকেটের সাথে এসে বিষয়টাকে সম্পূর্ণরূপে আমাদের দিকে নিয়ে আসে। রেগুলারটা যেভাবে লেগেছে আমাদের পিছনে, আর সবথেকে বড় অমানবিক যে রেগুলারের যে বিষয়টা, আমরা কিন্তু আমাদের যে দাবি পর্ষদ আমাদেরকে নিতে চাইছে না, সেদিক থেকে আমরা চাইছি যে আমাদের দাবিটাকে মেনে নিয়ে আমরা যেন পার্টিসিপেট করতে পারি। এই দিকটা ঠিক আছে, কিন্তু রেগুলাররা আজকের দিনে যেভাবে বিষয়টাকে করছে, তারা এর আগেও আমরা দেখলাম যে রেগুলার যারা রয়েছে তাদের সাথে যারা এতদিন পার্টিসিপেট করে এলো, তাদের আন্দোলনে তাদেরকে সাহায্য করে এলো, তারাই তাদেরকে বাদ দিয়ে দিল। বিএডদের যারা রেগুলার ডিএলএড ছিল, পরবর্তীতে বিএড। এইরকমই দেখতে চাইছি যে রেগুলারদের যে উদ্দেশ্য, তাদের উদ্দেশ্যটা হলো এরকমই যে কী করে বাদ দিতে পারি। এটা কোনো একটা স্বাভাবিক প্রক্রিয়া বা শিক্ষক সুলভ আচরণের মধ্যে আমি মনে করি এটা পড়ে না। মানে কি করে হতে পারে? আচ্ছা, বলছিলাম যে ওই রেগুলার ডিএলএডরা 2022-24কে বাদ দিচ্ছে, তো এটা আপনি কোন দৃষ্টিকোণ থেকে দেখছেন যে এটা এরা ভালো করছে না তাদের উপর একটা খারাপ প্রভাব ফেলছে? দেখুন, এই বিষয়ে আপনারা সবাই দেখতেই পাচ্ছেন মিডিয়াতে, যারা বাদ গেল তারা অবশ্যই এতদিন তাদের সাথেই ছিল, একই গ্রুপে তারা ছিল। তারা কি করে একসাথে নিজের হাত তারা কি করে ম্যানিপুলেট করেছে তাদেরকে। এরা রেগুলারে যারা রয়েছে সামনের দিকটাতে, তারা কিন্তু সবাই খুব ভালো মতো জানে বিষয়টা, যে এদের কাজে লাগাচ্ছে এখন ঠিক আছে, কাজ যখন হয়ে গেছে সামনে ইন্টারভিউ ঠিক সময় মতো তাদেরকে বাদ দিয়ে দিল। তো এদের এই যে কি বলবো, রাজ্য দখল করার মতো একটা একই সঙ্গে থেকে দ্বিচারিতা এই বিষয়টা। হ্যাঁ, এটাই অবশ্যই এই বিষয়টাই ঘটছে। তো এটাই বলবো যে রেগুলাররা যেভাবে আমাদের পিছনে লেগেছে, বর্তমানে আমাদেরকে ফাইটটা সেভাবে দিতে হবে। তো আমি চাইবো আপনারা যারা দেখছেন এই ভিডিওটা বা
ইউটিউব চ্যানেল দাদা আমাদের সাথে রয়েছে, দাদা আমাদের সাথে রয়েছে। তো আমি চাইবো এই সময় আপনারা আমাদের হাতকে শক্ত করুন। আমরা কিন্তু দীর্ঘদিন 2023 যবে থেকে এনআইএস ইনভেস্ট হয়েছে তবে থেকে আমরা এই জায়গায় আজিজ লস্করদা বানানো টিম, তার সাথে আমরা সবাই কাজ করছি। আর এই জায়গায় কিন্তু আমরা যথেষ্ট অনেক দিন ধরে বিষয়টা সম্পর্কে ওয়াকিবহাল, এবং আমরা এখনও অবধি মানে সেভাবেই আশানুরূপ যে আমরা এই জায়গাটা কিন্তু জিতবো। ফাইটটা লং হতে পারে, ফাইটটা লম্বা হতে পারে, কিন্তু ফাইটটা লম্বা হলেও আমি চাইবো যে আপনারা সবাই পিটিশনার হন বা আমাদের ক্ষেত্রে সেইভাবে আমাদেরকে হেল্প করুন। আর বাকি আজিজটা কিছু কথা বলবেন। হ্যাঁ দাদা বলেন। নমস্কার। আজ যারা এই ভিডিওটা দেখবে সমস্ত এনআইএস ডিএলএড প্রার্থীদের জন্য আমি আজিজ লস্কর আপনাদের সামনে একটি কথা বলতে চাই। আপনি শঙ্কর বর্মন আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল এই কেসে আপনি আমাদেরকে হেল্প করবেন কেন, এবং আপনি আপনার নিজের জন্য হেল্পটা করবেন কেন? কারণ পশ্চিমবঙ্গ থেকে 2025 যে রিক্রুটমেন্ট আসছে সেই রিক্রুটমেন্টে আপনি যদি অংশগ্রহণ নিতে চান, একমাত্র এই কেসটা আপনাকে বাঁচাতে পারে। পর্ষদ অলরেডি অনেক আগে আমরা পর্ষদকে অনেক রিকোয়েস্ট করেছি, স্যার আমাদেরকে সুযোগ দিন। পর্ষদ আমাদেরকে কোনো মতেই সুযোগ দেয়নি, আমাদের পেটে লাথি মারার চেষ্টা করেছে। এর সঙ্গে আপনাদেরকে আরও বলে রাখি, আমি প্রথম থেকে আপনাদেরকে বলেছিলাম যে রেগুলারের কোনো আন্দোলনে আপনারা যাবেন না, কারণ আমি এদেরকে চিনি। এনআইএসের যখন থেকে এনআইএস নিয়ে আমাদের আন্দোলন শুরু তখন থেকে আমি এদেরকে চিনি, যে আপনারা অনেকে রেগুলারকে ফান্ডিং করেছেন। সেই সময় আমি সেই সময়ও বারণ করতাম, কারণ এদের প্রথম দাবি যে আমরা এনআইএস ডিএলএডকে কীভাবে, যে আপনারা যে আন্দোলন দেখছেন বা যা কিছু দেখছেন এগুলো কোনো কথা না, এগুলো একমাত্র একটাই সারমর্ম যেটা আসবে, আপনি এনআইএস ডিএলএডকে আমি রিক্রুটমেন্ট থেকে কি করে বের করে দিতে পারবো। এই জন্যে সমস্ত রেগুলার ক্যান্ডিডেট যেমন একই হয়েছে, আমাদের এনআইএস ডিএলএডের মধ্যে অনেক গ্রুপ তৈরি হয়েছে। সমস্ত গ্রুপ আমি সবাইকে বলবো যারা যারা গ্রুপবাজি নিয়ে ব্যস্ত, আমি বলবো এই মুহূর্তে গ্রুপবাজির সময় না, আপনারা গ্রুপবাজি থেকে সরে যান, সরে গিয়ে আমাদের কেসে হেল্প করুন। এবং আমাদের কেসে হেল্প করলে আপনারও যেমন সুবিধা হবে, ভবিষ্যতে আপনার পিছনে যারা আছে বা আপনার সাথে যারা কাজ করছে তাদেরও সুবিধা হবে। আমাদের এই মুহূর্তে ফান্ডের দরকার, ফান্ডের অভাবে আমি সিনিয়র অ্যাডভোকেটকে নামাতে পারছি না। আপনাদেরকে বারবার আমরা বারকোড শেয়ার করেছি, আরও অনেক কিছু করেছি, আপনাদেরকে অনেকভাবে বুঝাচ্ছি, আপনি কিন্তু ওয়াকিবহাল, আপনি রেগুলারের কথা শুনে এখনও পর্যন্ত চলছেন, বা যারা আপনাদেরকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে তাদের কথা শুনে চলছে। ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, বলার অনেক কিছু থাকলেও আমি বলছি না, আপনাদেরকে করজোড়ে নিবেদন করব, কারণ এই কেস আজিজ লস্করের না, সমগ্র এনআইএস ডিএলএড, সমগ্র পশ্চিমবঙ্গের এনআইএস ডিএলএড। আপনারা আমাদেরকে সাহায্য করুন। আপনারা আমাদেরকে যদি না সাহায্য করেন তাহলে কিন্তু আমরা খুবই বিপদে পড়বো। এবং 6 জানুয়ারি যে আমরা এনআইএসের অফিস থেকে, রিজনাল অফিস থেকে পর্ষদ পর্যন্ত আমরা যে মিছিলের শান্তিপূর্ণ মিছিলের ডাক দিয়েছি, আপনি সেই মিছিলে আসবেন, এসে দলে দলে সেই মিছিলটা সাফল্যমণ্ডিত করবেন। ধন্যবাদ। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আজিজ দা এনআইএসের সম্পর্কে মূল্যবান কথা তুলে ধরার জন্য। তাহলে